নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আমি চলে এসেছি আজকের উড়ানের পর্ব নিয়ে। তো চলো দেখে নিই উড়ানে আজকে কি হতে চলেছে। গল্পের শুরুতেই দেখা যায় মহারাজ এক জায়গায় বসে ড্রিঙ্ক করছে আর বলছে, একজন টিচারকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছো বাবা, আই হেট ইউ পূজারিনী, আই হেট ইউ। আর তখন সেখানে বাপ্পা বলে সেই ছোট্ট ছেলেটি এসে মহারাজের হাত ধরে। মহারাজ তাকে দেখে মদের বোতলটা লুকিয়ে দেয়। মহারাজ বলে, কিরে বাপ্পা, কি হয়েছে? আর তোর বাবা বাবা কেমন আছে? ছেলেটি বলে কাঁদতে কাঁদতে যে বাবা মনে হয় মরেই যাবে। মহারাজ বলে, কি বলছিস? চল চল বলে যেতে যায় কি পড়ে যায় মদের নেশায়। বাপ্পা বলে, কি হলো, চলো, বসে কেন গেলে, চলো না চলো। মহারাজ যখন কথা বলতে যায় তখন ছেলেটি বলে, নাক ঢেকে যে কিসের গন্ধ বেরোচ্ছে তোমার মুখ থেকে? মহারাজ বলে, ও কিছু না, চল তুই চল, দিয়ে বাচ্চাটির হাতটি ধরে তাকে নিয়ে যায়। এদিকে পূজারিনী কোমরে কাপড় গুজে একদম ঘর মুছতে শুরু করে দিয়েছে। আর তখনই ঠাম্মি ফোনে কথা বলতে বলতে আসছিল আর পূজারিনীকে দেখে পূজারিনী ঘর মুছছে। তখন বলে, এই ফোনটা রাখতো। আর ফোনটা রেখেই পূজারিনীকে বলে, এই এসব তুই কী করছিস? পূজারিনী বলে, কেন, ঘর মুছছি। তখন বলে, এই তোকে এসব কে করতে বলেছে? তোর হাতে এখনো পোড়া ঘা শুকোয়নি আর তুই ঘর মুছতে শুরু করে দিয়েছিস, ওঠ তুই ওঠ। পূজারিনী জেদ করতে থাকে, বলে, আমার কিছু হবে না ঠাম্মি, এক্ষুনি হয়ে যাবে। আর ঠাম্মি তখন হাত ধরে জোর করে ওঠাতে থাকে আর পূজারিনী বলতেই থাকে যে কিছু হবে না ঠাম্মি, আমি পারবো করতে। ঠাম্মি বলছে, কি করছিস তুই এসব? তোর ঘর মুছতে ইচ্ছে হয়েছে? তাহলে একটা লাঠি কিনে আনা হয়েছে, তুই সেটা দিয়ে ঘর মুছছিস না কেন? তখন পূজারিনী বলে, আরে আমি মুছতে জানি না ঠাম্মি। তখন ঠাম্মি বলে, দাঁড়া আমি শিখিয়ে দিচ্ছি। পূজারিনী বলে, দূর, দিয়ে আবার বসে বসে ঘর মুছতে শুরু করে দেয়। ঠাম্মি তখন ডান্ডা নিয়ে এসে বলে, এই দেখ, এইভাবে লাঠি দিয়ে ঘর মুছবি, এইভাবে এটা করবি, এইভাবে সেটা করবি, দেখ এবার তোর যত খুশি মুছতে ইচ্ছা হয় তুই মুছতে থাক। তখন পূজারিনী বলে, হ্যাঁ হ্যাঁ দাও দাও। ওদিকে মহারাজের বাবা এসে বলে, এ কি, তুমি এসব কি করছো? তোমাকে এসব করতে কে বলেছে? আর ঠাম্মিকে গিয়ে বলে, মা, তোমার সামনে এসব হচ্ছে, তুমি এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? ঠাম্মি বলে, তোর কি মনে হয় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি? ওই লাঠিটা তো আমি এনে দিলুম। তখন মহারাজের বাবা আবার জেদ করতে থাকে যে, কি করছিস এসব, ছাড় তুই ছাড়। পূজারিনী বলে, আরে না, আমার কিছু হবে না। ওদিকে মহারাজের বোনও বলে, এই তুমি ছাড়ো না বৌদি, আমি সব কিছু করে নেবো তো। পূজারিনী বলে, বাবা আমার করার অভ্যেস আছে, আমি নিজে থেকে এসেছি ঘর ঘর মোছার কাজ করতে। তখন মহারাজের বাবা বলে, কেন কেন তোমাকে করতে হবে? বাড়িতে কি কাজ করার লোকের অভাব পড়েছে নাকি? তোমাকে কেন করতে হবে এসব? পূজারিনী বলে, আছে তো আছে বাবা, এই বাড়িটা কি আমার নিজের নয়? আর আমি কি নিজের বাড়িতে নিজের মতো কাজ করতে পারি না? আর তাছাড়া আমার বাড়ির কাজ করতে ভালো লাগে, কাজকর্মের মধ্যে থাকলে মনটাকে একটু শান্ত রাখা যায়। মহারাজের বাবা বলে, কেন রে মা, কি হয়েছে তোর? এত মন খারাপ কেন তোর শুনি? আসলে বাবা, উনি তো জেদ ধরে বসে আছেন, উনি নাকি বাড়িতে খাবেনই না, আর সত্যি না খেয়ে উনি বেরিয়ে গেছেন, এখনও তো আসেননি। আর দেখুন না, বাইরে তো তেমন একটা বৃষ্টিও নেই যে উনি বাড়ি ফিরতে পারবেন না, তার মানে এটাই সত্যি যে উনি আর বাড়ি ফিরতেই চান না, উনি এখানে খেতেও চান না। ঠাম্মি বলে, আচ্ছা আচ্ছা বাবু দাঁড়া, তুই এতটা উতলা হোস না, আমি দেখছি, দাঁড়া, আমি একটা ফোন করে দেখি। ঠাম্মি তখন মহারাজকে ফোন করে, কিন্তু মহারাজ ফোন ধরে না, ধরল না ফোনটা। দেখলেন তো বাবা, ফোনটা ধরলেন না, এই জন্যই তো আমি এতটা চিন্তা করি, আমি দোকানেও যেতে পারবো না, ওখানে গেলে মা বুঝে যাবে আমি আবার একটা কোনো অশান্তির মধ্যে আছি, নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, আর আমিও মায়ের কাছ থেকে কোনো কিছু লুকোতে পারবো না। তাই কাজ করেই নিজেকে যতটা শান্ত রাখা যায়, দিয়ে আবার ঘর মুছতে শুরু করে পূজারিনী। মহারাজের বাবা আবার পূজার হাত থেকে লাঠিটা টানাটানি করতে থাকে আর পূজা কিছুতেই শোনে না। তখন ঠাম্মি বাবাকে, মানে ঠাম্মি তার ছেলেকে জোর করে সাইডের দিকে নিয়ে যায়। ঠাম্মি বলে, দেখছিস না ওর মনের অবস্থাটা, কিছু একটা করে মানুষকে ভুলে থাকতে হয় তো, তাই ওই কাজ করছে, ছেড়ে দে না, ওকে করতে দে। তখন জোর করে মহারাজের বাবাকে ঘরে পাঠিয়ে দেয় আর বলে, মিলি, এই মিলি, যা বাবাকে নিয়ে যা, তো ঘরে নিয়ে যা। ঠাম্মি তখন বলে, দেখ কতটা সহজ হয়ে গেছে না, করে নে, তুই কাজটা করে নে, ঠিক আছে। দিয়ে ঠাম্মি চলে যায় আর পূজারিনী আবারও মহারাজের চিন্তা করতে থাকে। এদিকে মহারাজ ছোট্ট ছেলেটির সাথে তার বাড়িতে আসে তার বাবাকে দেখতে। এদিকে দেখা যায় যে তার বাবা খুব অসুস্থ। মহারাজ বাপ্পার বাবাকে দেখে মনে মনে ভাবে, এ তো দেখে মনে হচ্ছে যে এনার অবস্থা একদমই ভালো নয়। মহারাজ বলে, এইভাবে বাড়িতে ফেলে রাখলে হবে না, হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন আপনারা। তখন একটি ছেলে বলে, আমার গাড়িটা নিয়ে যান না, আপনি একটু সঙ্গে করে নিয়ে যান না, আমি অ্যাম্বুলেন্সে ফোন করেছিলাম, কিন্তু ওখান থেকে কেউ আসতে চাইছে না। মহারাজ বলে, না না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। মহারাজ পড়ে যায় বিপাকে। মহারাজ বলে, আচ্ছা আমি নিয়ে যেতে সাহায্য করছি, আপনি গাড়িটা চালিয়ে নিয়ে চলুন না। ছেলেটি বলে, আরে আমি গাড়ি চালাতে পারলে তো হয়ে যেত, আমি গাড়িটা কিনেছি, আমার গাড়িটা ভাড়া খাটায়, অন্যজন চালায়। তখন মহারাজ চিন্তায় পড়ে যায়। এদিকে বাপ্পা মহারাজের হাত ধরে রিকোয়েস্ট করতে থাকে, স্যার একটু দেখুন না, স্যার একটু চলুন না বাবাকে নিয়ে। মহারাজ তখন বলে, একটু বোঝার চেষ্টা করো, আমি আসলে একটু খেয়ে ফেলেছি তো, আমার পক্ষে এখন গাড়ি চালানোটা সম্ভব হবে না, ওই জন্যই বলছি। এই অবস্থায় যদি ড্রাইভ করে নিয়ে যাই তাহলে কোনো বিপত্তি ঘটবে, কোনো রাস্তায় যদি খারাপ কিছু হয়ে যায়, ওই জন্যই বলছি আর কি। মহারাজ তখন কষ্ট করে হলেও ছেলেটির বাবাটিকে কোলে তুলে নিয়ে যেতে থাকে।
এদিকে হসপিটালে দেখা যায় প্রিয়াঙ্কা সোমনাথের কেবিনে আসে। সোমনাথ তখন থাকে ওয়াশরুমে। এদিকে বিছানায় সোমনাথের ফোনটা দেখে প্রিয়াঙ্কা বলে, আরে এটা তো মনে হয় ওনার ফোন, আর ফোনটা তো সুইচড অফ, বলে ফোনটা অন করে দেয়। অন করার সঙ্গে সঙ্গেই দেখে মা কলিং। আর মনে মনে ভাবেন, সোমনাথ যে তবে বললেন যে ওনার পরিবার ওনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তাহলে প্রিয়াঙ্কা তখন সোমনাথের মায়ের ফোনটা রিসিভ করে নেয়। আর তখন ওর মা ফোনে সোমনাথ সোমনাথ বলতে থাকে, তখন প্রিয়াঙ্কা বলে হ্যালো। তখন সোমনাথের মা বলে, কি ব্যাপার, সোমনাথ কোথায়, আর আপনি কেন সোমনাথের ফোনটা তুলেছেন? তখন প্রিয়াঙ্কা বলে, আসলে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এটা শুনে পূর্ণিমা খুব ভয় পেয়ে যায় আর বলে, অ্যাক্সিডেন্ট? পূর্ণিমা বলে, অ্যাক্সিডেন্ট মানে কি, কোথায়, কোন হসপিটালে আছে ও? খুব ভয় পেয়ে যায় আর কাঁদতে থাকে। প্রিয়াঙ্কা বলে, রিল্যাক্স রিল্যাক্স, কিচ্ছু হয়নি, ডাক্তার রিলিজ অর্ডার দিয়ে দিয়েছেন, উনি এক্ষুনি বাড়ি চলে যাবেন, আমি পৌঁছে দিচ্ছি ওনাকে। প্রিয়াঙ্কা বলে, কতক্ষণের মধ্যে আনবেন, কতক্ষণের? প্রিয়াঙ্কা বলে, এই ধরুন কিছুক্ষণের মধ্যেই চলে যাবেন, আপনি প্লিজ কোনো চিন্তা করবেন না, উনি এখন ভালো আছেন। পূর্ণিমা বলে, কি টেনশন করবো না, আর তুমি কে? হ্যালো। ওদিকে প্রিয়াঙ্কা ফোনটা কেটে দেয়। এদিকে সোমনাথ প্রিয়াঙ্কাকে বলে, প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি কোনো মিথ্যে কথা বলিনি। প্রিয়াঙ্কা বলে, আপনি এখনও বলছেন যে আপনি কোনো মিথ্যা কথা বলেননি? আপনার মায়ের কথা শুনে তো মনে হলো না যে আপনি ওনার অনাদরের সন্তান। সোমনাথ বলে, মায়ের কাছে আমি আদরের ঠিকই, কিন্তু আমার বাবা, মেজো ভাই এরা আমাকে সহ্য করতে পারে না। প্রিয়াঙ্কা অবাক হয়ে তাকিয়ে থাকে। সোমনাথ বলে, একটা কথা বলবো? মায়ের পর আমার আপনাকে দেখে মনে হয়েছে আপনি আমার আসল আমিটাকে বুঝতে পারবেন। প্রিয়াঙ্কা তখন বলে, বুঝলাম, কিন্তু একটা কথা বলুন তো, এই যে আপনি বলেছিলেন আমাকে যে আপনার গার্লফ্রেন্ড ছিল, সে আপনাকে ছেড়ে চলে গেছে, এই কথাটা কি সত্যি, নাকি আপনার বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আছে, কোনটা? সোমনাথ বলে, না না, আমার বিয়ে টিয়ে কিচ্ছু হয়নি, ট্রাস্ট মি। আমার গার্লফ্রেন্ড শ্রুতি আমাকে বিয়ে করে আমাকে ছেড়ে দিয়ে যাওয়ার পর আমার না এই প্রেম ভালোবাসা এগুলোর প্রতি একদম বিশ্বাস উঠে গেছে। প্রিয়াঙ্কা বলে, পৃথিবীতে কি সব মেয়ে শ্রুতি হয় সোমনাথ? সোমনাথ তখন প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে থাকে। মনে তো হচ্ছে প্রিয়াঙ্কার একটু টান বেড়েছে সোমনাথের প্রতি। চলুন, এবার যাওয়ার সময় হয়ে গেছে, আমি আপনাকে আমার মায়ের কাছে ঠিকঠাক পৌঁছে দিলে আমার দায়িত্ব শেষ। সোমনাথ প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে হাসতে থাকে। প্রিয়াঙ্কা বলে, চলুন, এবার আমাদের বেরোতে হবে। আপনার হাতটা আমার কাঁধে দিন আর চলুন তাড়াতাড়ি, আর একটু সাবধানে। হাতটা প্রিয়াঙ্কার কাঁধে দেওয়াতেই প্রিয়াঙ্কা আর সোমনাথ একে অপরের দিকে দেখতেই থাকে। এদিকে দেখা যায় কোলে করে বাবাকে তুলে নিয়ে বাইরে বেরোতে একটা ঠেলা গাড়ি দেখতে পেয়ে সেটাতে করে মহারাজ তার বাবাকে নিয়ে যেতে থাকে। ওদিকে পূজারিনী ঘর মুছছে, আর ঠিক তখনই প্রিয়াঙ্কা সোমনাথকে নিয়ে বাড়িতে আসে। আর প্রিয়াঙ্কার কাঁধে সোমনাথের হাত দেখে পূজারিনী একটু অবাক হয়ে যায়। পূজারিনী সোমনাথের হাতের ব্যান্ডেজগুলো লক্ষ্য করে। এদিকে মহারাজ হসপিটালে পৌঁছে যায় আর বলে, ডক্টর পেশেন্টের কি অবস্থা? ডক্টর বলেন যে খুব সিরিয়াস আর খুব ক্রিটিক্যাল অবস্থা, আমি অ্যাডমিট নিয়ে নিচ্ছি, আপনি দয়া করে বাকি ফর্মালিটিসগুলো পূর্ণ করুন। আর হ্যাঁ, মেডিকেল ইন্স্যুরেন্স আছে তো, নাহলে কিন্তু ওনাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে, বুঝতেই পারছেন। মহারাজ তখন বলে যে, ডক্টর তাও কত টাকা লাগতে পারে? ডাক্তারবাবু বলেন, এখন তো কিছু বলা যাচ্ছে না, তবে যথেষ্ট কস্টলি। ডাক্তার বলেন যে আমি আপাতত দেখছি যে ওনাকে কিভাবে রিলিফ দেওয়া যায়, আপনি ততক্ষণ বাকি ব্যবস্থাগুলো করুন প্লিজ। মহারাজ তো খুব চিন্তায় পড়ে যায়। মহারাজ বাপার বাড়ির লোককে বলে, আপনারা চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর আরেকটি ছেলের হাতে পকেট থেকে টাকা বের করে বলে, দেখ তো কত আছে। মহারাজ বলে, আমার কাছে এইটুকু টাকাই আছে। ওদিকে অ্যাকাউন্টে 5,000 টাকা মতো আছে, আপাতত এটাই দিয়ে দিই। মহারাজ তখন টাকাটা রিসেপশনে জমা দেয় আর সমস্ত ফর্মালিটিস পূরণ করতে থাকে। বলে, রঞ্জিত, ওনাদেরকে নিয়ে এসে বাকি জিনিসগুলো একটু করো। মহারাজ তখন ফোন করে কয়েকজন ছেলেকে বলে যে, তোরা ইমিডিয়েট যা পারিস টাকার জোগাড় কর, যতটা পারিস টাকার জোগাড় কর তাড়াতাড়ি। এদিকে বাবার অবস্থা ভালো নয়, তাড়াতাড়ি জোগাড় কর, আমি দেখছি কি করা যায়। বাপ্পা তখন মহারাজের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। পূজারিনীকে তখন প্রিয়াঙ্কা বলে, হাঁ করে দেখছো কি, একটু সরে দাঁড়াও। আসলে মনে হয় প্রিয়াঙ্কা পূজারিনীকে বাড়ির কাজের লোক মনে করেছে, তাই ও এরকমভাবে বলছে। পূজারিনী জিজ্ঞাসা করে, কি হয়েছে ওনার? প্রিয়াঙ্কা বলে, কি হয়েছে বুঝতে পারছো না? মানুষটা দাঁড়িয়ে থাকার অবস্থায় নেই, সরো, যেতে দাও, সরো। পূজারিনী সরে দাঁড়ায়। প্রিয়াঙ্কা বলে, আপনি আসুন। এদিকে প্রিয়াঙ্কা সোমনাথের পুরো বাড়িটা দেখতে থাকে আর মনে মনে খুব আনন্দ পায় যে এত বড় বাড়ির ছেলে, আর এদিকে নাটক করতে থাকে। এক কথায় সোমনাথের বাড়ি দেখে প্রিয়াঙ্কার খুব লোভ হয়। পূজারিনী আবারও সোমনাথের সামনে আসে আর প্রিয়াঙ্কা বলে, আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, যাও বাড়ির সবাইকে ডেকে আনো, কুইক। পূজারিনী অবাক হয়ে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে থাকে। সোমনাথ মনে মনে ভাবে, প্রিয়াঙ্কা পূজারিনীকে ঘর মুছতে দেখে বাড়ির কাজের লোক মনে করে নিয়েছে। সোমনাথ বলে, থাক, আমিও ওর ভুল এত তাড়াতাড়ি ভাঙাবো না, আমিও একটু মজা নিই, দেখি না আর কি বলে, ওকে হোক একটু অপদস্থ। পূজারিনী বলে, আমাকে কি বলবেন ওনার কি হয়েছে? প্রিয়াঙ্কা বলে, আরে একই কথা বলে যাচ্ছ তুমি জেনে কি করবে ওর কি হয়েছে? তোমাকে যেটা বললাম সেটা করো গিয়ে। তখন সোমনাথের মা আসে সেখানে আর বলে, বাবা তোর কি হয়েছে? ও মা, চোখ মুখের অবস্থা কি হয়েছে, কি করে হলো এসব? সোমনাথ বলে, আমি ঠিক আছি মা,
পূর্ণিমা বলে, চুপ কর, তুই ঠিক আছিস? আমি তোর মা, আমি ঠিক বুঝতে পারছি তুই কী অবস্থায় আছিস। প্রিয়াঙ্কা সবটা দেখতে থাকে। পূর্ণিমা বলে, কি করে হলো বলতো অ্যাক্সিডেন্টটা? আমি যে কি ভয় পেয়ে গেছিলাম না। প্রিয়াঙ্কাকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ গো, তোমার জন্য ছেলেটা আমার আজ রক্ষা পেয়েছে। কি করে যে আমি তোমার ঋণ শোধ করব? বসো না, দাঁড়িয়ে আছো কেন? প্রিয়াঙ্কা বলে, আপনি এভাবে বলছেন কেন? পূর্ণিমা বলে, ও মা, বলবো না? তুমি না থাকলে আমার ছেলেটার কি হতো বলো তো আজকে? সোমনাথ বলে, একদম ঠিক বলেছো মা, উনি না থাকলে যে আমার কি হতো ভগবানই জানে। পূজারিনী সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। প্রিয়াঙ্কা বলে, একজন মানুষ হিসেবে আমি আরেকজন মানুষের পাশে থেকেছি, ব্যাস এইটুকুই। সোমনাথ বলে, আজকের দিনে সেটাই বা কে করে? সোমনাথ তখন মায়ের সাথে প্রিয়াঙ্কার পরিচয় করিয়ে দেয়। সোমনাথ বলে, এরকম মানবিক মানুষ আমি তো আমার লাইফে দেখিনি। জানো মা, উনি না সারাক্ষণ আমার পাশে ছিলেন, আমি তো এটাই ভাবছিলাম যে ভগবান ওনাকে পাঠিয়েছে। পূর্ণিমা বলে, সত্যিই তাই। এদিকে প্রিয়াঙ্কা আবার পূজারিনীকে দেখে বলতে থাকে, এই মেয়েটা তো ভারী অদ্ভুত। বলে, এই যে তুমি তখন থেকে যে দাঁড়িয়ে আছো, তো দাঁড়িয়েই আছো, এখানে বাড়ির মালিকরা কথা বলছে আর তুমি হাঁ করে সেগুলো শুনছো? পূজারিনী চুপ করে দাঁড়িয়ে শোনে। প্রিয়াঙ্কাও দেখতে থাকে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো ভালো ছিল না আজকের পর্ব বন্ধুরা? তা আগামীকাল এইরকমই পর্ব পেতে অপেক্ষা করো। আমিও অপেক্ষায় রইলাম তোমাদের জন্য নতুন পর্ব নিয়ে আনার জন্য। তো ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকবে, আর আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, কেমন? ভালো থেকো তোমরা।